হ্যালো সবাইকে। আজকের ভিডিওটার টপিক হচ্ছে কানাডায় আসা নিয়ে। আমি বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে বড় হয়েছি। 40 বছর বয়স পর্যন্ত বাংলাদেশেই ছিলাম। আমি দেশের বাইরে কাজ করেছি এর মধ্যে। আমি ইউরোপে কাজ করার সুযোগ হয়েছে 2-3 বছরের মতো। বুলগেরিয়া, নরওয়ে এসব দেশে। তো কানাডায় আসার প্রশ্নটা আমার চাকরির ১ম দিকেও দেখলাম লোকজন অস্ট্রেলিয়া, কানাডা এগুলো নিয়ে ফর্ম-টর্ম ফিল আপ করত। আমার যেহেতু আমি শুরুও করেছিলাম কিন্তু কখনো শেষ করিনি। কিন্তু আম যখন আমার বোন কানাডায় চলে যাবে, তখন আমার মনে হলো আমার ভাইগনাদের আমি খুব পছন্দ করতাম। আমি দেশের বাইরে কাজও করেছি কিন্তু আমার থাকা নিয়ে চিন্তা যে ছিল না তা না, কিন্তু কখনো একদম লং টার্ম থাকার চিন্তা ওভাবে এক্সিকিউট করিনি। এট লিস্ট চিন্তা করেছি। এটা আমাদের এখানে অনেকেরই হয় যে আমরা চিন্তা করি কিন্তু অ্যাকচুয়ালি এটা এক্সিকিউট করতে হয়তো একটা সামাজিক পুশ লাগে। যখন ভাবলাম আমার ভাইগনারা দেশের বাইরে চলে যাবে, আমার বোন চলে যাচ্ছে, আমার একটা অপশন থাকলে ভালো হয়। প্লাস একটা সেকেন্ডের অপশনের কথা সবারই মাথায় ঘোরে। নিজের দেশের পাসপোর্ট ছাড়া আরেকটা পাসপোর্ট, সেটার হয়তো ভ্যালু আছে এবং সবসময় লাইফে সব স্টেজে আমার লাইফে একটা পিভট হয়েছিল। আমি আমার মেইন জব 15-16 বছর করেছি। আম একটা গোল্ডেন হ্যান্ডশেকের সুযোগ পেয়েছিলাম। ওইটা আমাকে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দিয়েছিল। ওই ফ্যাক্টরগুলো একটা বড় ব্যাপার। সো এইজন্য আমি কানাডায় আসার চিন্তাভাবনা করা শুরু করি। সেকেন্ড একটা পয়েন্ট আমি এখানে বলতে চাই যে কমিট করা। যে আপনাকে এই ধরনের সিদ্ধান্ত আসলে এই just for me to hear? No worries. Okay, sure. সো আমার কলিগ একজন এখানে আসছিল। সো এটা কোনো ব্যাপার না। আম আমি জাস্ট রেকর্ড করার ফাঁকে সো কমিট করা নিয়ে বলতেছিলাম যে কমিট করাটা খুবই ইম্পর্টেন্ট। আপনার কমিটমেন্ট থাকাটা ইজি না। এটা গাট ফিলিংও না। এটা লজিক্যালি ডিরাইভ করা সবসময় সোজা না। আপনাকে আমি চেকলিস্ট বানাইছিলাম। আমার ইউকে, নেদারল্যান্ড ওসব জায়গায়ও অ্যাডমিশন অপরচুনিটি ছিল। প্লাস পরে কানাডায় হইল। বাট এগুলি নাভাল রবিকান্ত বলেন যে এটা গাট ফিলিং একটা বড় ব্যাপার। এটা আমারও মনে হয়েছে যে লজিক থাকতে যে হবে না তা না, বাট আলটিমেটলি আপনার ওরকম একটা থাকতে হবে যে ঠিক আছে আমি এটা করব। যত স্ট্রংলি নিজে কমিট করা যায়, যত যে দেশের বাইরে আসলে আমাকে নিজেকে রেস্টাবলিশ করার জন্য সময় দিতে হবে, এফোর্ট দিতে হবে। বাংলাদেশে তো আমি আমার 23 বছর 22 বছর মতো লেখাপড়াই করছি, সেই পরিমাণ টাইম দিছি। তো কানাডায় 2 বছরে সব কিছু করে ফেলবো, 3 বছরের তো ভাবা উচিত না। তো এটাও একটা জিনিস, কমিট করতে হবে যে আপনাকে কিছু স্ট্রাগল করতে হবে, নিজেকে রেস্টাবলিশ করতে হবে, ডিসিশনের কমিটমেন্টও থাকতে হবে। ডিসিশন নেওয়ার সময় ইজি না। কমফোর্ট জোন ছেড়ে আসা, বাংলাদেশে লিভিং এ ভেরি নাইস লাইফ, দেন এগেইন বাংলাদেশে একটা লেভেলে যাওয়ার পর অ্যাডভান্সড লাইফ, কারেন্ট চলে যায়, এইসব ঝামেলা, এইসব ব্যাপার স্যাপার আছে, গেমিং টেমিং করা, ক্রেডিট কার্ড, ইন্টারন্যাশনাল ট্রেড, অনেক ভালো জিনিসও আছে। পাড়ার চায়ের আড্ডা, হাঁটাহাঁটি, ঢাকা শহর আমি খুব এনজয় করতাম, ফ্ল্যানিওর এখনও করি। এখন এবার যে গেলাম, কিন্তু ঢাকার বাইরে একটা বিশাল জগৎ আছে এবং মোবিলিটি, ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টে কাজ করতে গিয়ে মনে হচ্ছে যে এই জগৎটাকে এক্সপ্লোর করতে পারলে অল্প পরিমাণে খারাপ হয় না। আর যে জিনিসটা সেটা হচ্ছে পিভট করা। পিভট করার ক্ষেত্রে আম মাথায় রাখতে হবে যে আপনার আম এস্টাবলিশ জব ছেড়ে অনেকে যেতে চায় না। লাইফের ওই স্টেজটা একটা বড় ব্যাপার। আপনি রেডি কিনা সাইকোলজিক্যালি। মিড লাইফ ক্রাইসিস টাইপের জিনিসের মধ্যে ট্রানজিশন করার প্রবণতা বেশি থাকে। আর্লি ক্যারিয়ারে হয়তো মানে ওই কস্টটা হয়তো বেশি থাকবে। এটা আসলে আপনাকে ডিসাইড করতে হবে। আপনি স্টুডেন্টশিপ আর্লি ক্যারিয়ারে গিয়ে কি এখানে মাস্টার্স করে বাংলাদেশ থেকে অনেক এক্সপিরিয়েন্স অনেকে চলে আসে। আমি এক্সপিরিয়েন্স নিয়ে আসায় আমার জব পাইতে হয়তো এখানে একটু সুবিধা হয়েছে। আবার ওভার কোয়ালিফিকেশনের ফাঁদে অনেকে পড়ে যায়। এবং আপনার লাইফ স্টেজে আপনি কি টাকা কামাইতে চান, আপনি কি ক্যারিয়ার গ্রো করতে চান, আপনি কি নতুন এক্সপ্লোর করতে চান, সব কিছু মিলে আমি প্রথম দিকে যেমন খালি ঘুরছি, আমি অন্য দেশে থাকা নিয়ে আমার খুব আগ্রহ ছিল না। একটা পর্যায়ে আসে, সো 37-38-এর পরে আপনার চিন্তা ভাবনা অনেক চেঞ্জ হয়ে যাবে। সো এই জন্য লাইফের পিভট পয়েন্টটা মাথায় রাখাটা আসলে গুরুত্বপূর্ণ। ফোর্থ পয়েন্ট একটা বলতে চাচ্ছিলাম লাইফ স্টেজের ব্যাপারটা। সো আমার ক্ষেত্রে যেমন আমার ভাইনারা এখানে আছে, তাদের সাপোর্ট করা, তাদের সাথে থাকা, আমার ফ্যামিলিও এনকারেজ করতেছিল যাইতে, আব্বা-আম্মা। আম তারপর আমার এখন আসলে হারানোর খুব বেশি কিছু নাই। না হইলে না হবে, একটা তো চেষ্টা করাই যায়। সো আমার কিছু ফাইন্যান্সিয়াল সিকিউরিটির ব্যাপারও ছিল। ওগুলি মাথায় রাখাটা, আপনার যদি খুব ঢাকায় বাপ-মা অসুস্থ, টাকা-পয়সা নাই, তাহলে আপনার কানাডা দেশের বাইরে আসা রিস্ক নেওয়া উচিত হবে না। মানসিক শান্তির একটা ব্যাপার আছে। সো আমার এখানে এটা একটা অ্যাডভেঞ্চারের মতো মনে হয়েছে যে আমি এখানে যাই, চেষ্টা করে দেখি কীরকম কী হয়, এক্সপ্লোর করি। ওই ফ্যাক্টরগুলিও গুরুত্বপূর্ণ। এরপর একটা পয়েন্ট যেটা বলতে হবে যে বি প্রিপেয়ার্ড, যে আপনাকে স্ট্রাগল করতেই হবে। এটা
বাংলাদেশেও স্ট্রাগল করতে হয়, এখানে করতে হয়। জাস্ট ফ্রেমিং, অ্যাসেসমেন্ট সবসময় ইজি না। নেটওয়ার্কিং করা, নতুন করে জব খোঁজা, অনেকে পারেও না। এবং এই জন্য আপনার এই কনফিডেন্স থাকতে হবে যে আর ইউ সেলেবল। আপনি বাংলাদেশের মার্কেটে, আমি বাংলাদেশের মার্কেটে অফারটা পাচ্ছিলাম, তো এটা আমাকে হেল্প করছে অনেকটা কনফিডেন্ট হইতে যে আমি, আমার হাইপোথিসিস ছিল, হাইপোথিসিস আসলে ম্যাচ করতে নাও পারে, এখনও কানাডার ইমিগ্রেশন হিসেবে চেঞ্জ হচ্ছে, আমাকে দেশে ফেরত যেতে হইতে পারে, সেটার কনফিডেন্স ছিল আমি দেশে পারবো ফেরত যেতে। দিস জার্নি উইল চেঞ্জ ইউ, বাট ওই প্রিপেয়ারনেস মেন্টাল থাকাটা ইউজফুল। ব্যাকগ্রাউন্ড একটা বড় ব্যাপার। আমি মোটামুটি ভালো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি বাংলাদেশে। আমার চাকরি পাইছি, চাকরির অফার তখনও পাচ্ছিলাম। সো ওই কনফিডেন্স ছিল যে যে কোনো পরিস্থিতিতে আমি যদি আসি দেশে, কিছু একটা করে ফেলতে পারবো। তো সেই কনফিডেন্সটা থাকা ইউজফুল। তখন আপনি দেশের বাইরে এক্সপ্লোর করতে পারবেন। দেশের বাইরে আমি যখন দেখতেছি যে আমার এখানে অপরচুনিটি কয়েকটা পাচ্ছি, আমার কনফিডেন্স আরও বেড়ে যায়। সো বাট দ্যাট বিং সেড, প্রিপারেশন থাকতে হবে, যে স্ট্রাগলও করতে হবে। বাট আপনার ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে এবং আপনি বাইরে এসে থাকতে পারলে আপনার মনে হবে যে আমি তো এই দেশে থাকতে পারলাম, তাহলে অন্য দেশে থাকতে পারবো, পৃথিবীটা তখন অনেক ইজিয়ার মনে হয়। এটা একটা ফ্যাক্টর আর কি। এটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটা কনফিডেন্ট হইতে পারবেন এইসব জিনিসগুলিতে। এই জন্য নিজের লাইফের উপর একটা মেটা অ্যানালাইসিস থাকাও জরুরি, যে আমি কী করতেছি, কী করতে পারি, কী করবো, হ্যাঁ, কী করা উচিত, মিনিংফুল কিনা এই জিনিসটা। আমার কাছে যেমন অ্যাডভেঞ্চার, নতুন জায়গায় থাকা, কারণ আমার ফ্যামিলিও দেশের বাইরে চলে গেছে, আব্বা আম্মা এসে থাকছে অনেকদিন, এইসব ব্যাপার হচ্ছে। আমি যদি ঢাকা ফ্যামিলি খুব বেশি মিস করে হয়তো চলে যেতাম, সেটা অন্য ব্যাপার। আবার আমার সামনে আব্বা আম্মা 3 মাসের জন্য আসবে, তারা চায়ও আমি দেশের বাইরে থাকি, একটা নিজেকে এস্টাবলিশ করি ফর এ ওয়াইল, অ্যাটলিস্ট একটা ডিগ্রি নেই বা একটা পাসপোর্ট নেই, এইসব ব্যাপার আছে। এরপর আমি জব নিয়ে একটু বলবো। আমি জব নিয়ে পরে আলাদা একটা ডিটেল ভিডিও করার ইচ্ছা যে নাই তা না, কিন্তু এখন জব সার্চ আপনাকে একটু বাংলাদেশে এস্টাবলিশড বেতন ভাতা থাকলে, আমি 15-16 বছর কাজ করার পর একটু বোর্ড হয়ে গেছিলাম। কনসাল্টিং করতেছিলাম, সেটা আমি খুব এনজয় করতেছিলাম, কিন্তু কনসাল্টিং করে তো কানাডায় পিআর টিআর পাওয়া যাবে না। সো আমি কনসাল্টিং নিয়েও এখানে আসছি, তারপরে ছাত্র হিসেবে আসছি, তারপরে এখানে জব পেয়ে গেছি। ছাত্র অবস্থায় আমাকে ফুল ফোকাস করতে হয়েছে, ভলিউমে ট্রাই করতে হয়েছে, অ্যাপ্লিকেশন রাইট ওয়েতে লিখতে শিখতে হয়েছে। এটা একটা লার্নিং কার্ভ, এবং 1 বছর ধরেই নিতে হবে যে আপনাকে খাটাখাটি করে করতে হবে, তারপরে গেমটা আস্তে আস্তে ইজি হওয়া শুরু করে। বাট ওই চেষ্টাটা করতে হবে। সো জব সার্চ করে এখানকার মার্কেটে ইফ ইউ ক্যান প্রোভাইড ভ্যালু, এটা অ্যাডভান্স মার্কেট, এটা মনে রাখতেই হবে। বাংলাদেশে অনেক কিছু লাগেও না। এগেইন বাংলাদেশে আপনি ভালো স্কুলে পড়লে টুলে, এখানে আপনি কোন স্কুলে পড়তেছেন ওগুলিও ফ্যাক্টর করে। বাট আপনার জব সার্চের ক্ষেত্রে আপনার ওগুলি মাথায় রাখতে হবে, ওই স্ট্রাগলটাও একটা থাকবে, একটা লার্নিং কার্ভ থাকবে, এবং ওখান থেকে তারপর কাগজপত্রের টেনশন থাকবে। আমার যেমন কাগজপত্র টেনশন আছে, আমি এখনও পার্মানেন্ট রেসিডেন্ট না, পাসপোর্ট পাইলে অন্যরকম। সো ওইসব জিনিসপত্র তো আপনাকে গো থ্রু করতে হবে। অন দ্য আদার হ্যান্ড, নতুন কালচার, নতুন ওয়ার্ক স্টাইল দেখতে পারবেন, সেটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তারপরে ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকবে, অনেক কিছু মিলবে না, অনেক ফাইল পাইতে দেরি হবে, কাগজ পাইতে দেরি হবে, জব পাইতে দেরি হবে, ভালো জব পাবেন না, রাইট জব পাবেন না, এইসব হবে। আমি ফর্চুনেটলি আমি যে জব পাইছি, আমি এর চেয়ে ভালো জব পাইতে পারি, অফারও ছিল হয়তো প্রাইভেটে, কিন্তু আমার কাগজপত্র দরকার, তো আমাকে করতে হয়েছে। ওটাকে মানায় নিতে হবে এবং ফ্রেমিং করতে হবে, এনজয় করার চেষ্টা করতে হবে। দ্যাটস ওয়ান ইউ কোয়ালিটি অফ লাইফ গোজ আপ। ওইটা একটা খুব বড় ফ্যাক্টর আমার জন্য, অ্যাটলিস্ট, যে আমার কোয়ালিটি অফ লাইফ যাতে ড্রপ না করে, সেটা একটা চিন্তা রেখে কিছু সাময়িক তো ইনিশিয়ালি ড্রপ করবি, বাট ওইটাকে রেশনালাইজ করা যায় যে লং টার্মে আমার ভ্যালু থাকবে, মিড টার্মে আমার ভ্যালু থাকবে, লং টার্ম ইজ নট দ্য রাইট ওয়ার্ড আমি মনে করি। প্রতিটা দিনকে কীভাবে আপনি হ্যাপি করতে পারেন। এখানে যেমন লাইব্রেরি সিস্টেম, ফ্রি পাবলিক লাইব্রেরিগুলি যে অসাধারণ, এটা আমার কাছে একটা ট্রিমেন্ডাস বোন। অফিসে হেঁটে আসতে পারা আমার কাছে একটা বোন। এগুলিকে অনেকে অফিসে হেঁটে আসলে অনেকে ভ্যালু করেন, অ্যান্ড ভ্যালু করতে হবে। ফ্রেমিংটাও খুব ইম্পর্টেন্ট। সো এই পার্সোনালি ক্যারেক্টারিস্টিকগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট কানাডায় সাকসেসফুলি ট্রানজিশন করার জন্য এবং মাইগ্রেশনটাকে মুভ করার জন্য। অনেকে ঢাকায় গাড়ি চালায়, খুব এনজয় করে। আমি ঢাকাকে মিস প্রথম দিকে বেশি করছি, এখন কম করি, কারণ আমি জানি আমি ঘুরেও আসতে পারবো। বাট আমি নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আগ্রহী। ওই ব্যালেন্সটা থাকতে হবে। একেবারে মানে বেশি নস্টালজিক হয়ে গেলে ঝামেলা। আবার ওই ফ্রেমিংটাও, সব কিছুই কমপ্লেন করলাম, আমি কেন আগে এসসিপিতে কাজ করতাম, 10 লাখ টাকা কামাইতাম, কেন এখানে প্রথমেই পাচ্ছি না। এখন একটা জার্নি আসছে, এখানে অন্য ভ্যালুগুলি আছে আপনার। আমি অফিসে যে এখানে কাজ করি, সেখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স একটা দারুণ জিনিস। আমার আগের অফিস ওয়ার্ক লাইফ ব্যালেন্স ভালো ছিল, খুব ভালো এক্সপিরিয়েন্স নিয়ে আমি বাংলাদেশে আমি দারুণ জায়গায় কাজ করছি, এবং সেটা আপনার নিজেকে বলার উপরও নির্ভর করবে। ওই সাইকোলজিটাও খুব ইম্পর্টেন্ট। কমপ্লেনিং সাইকোলজি না হয়ে এনার্জাইজিং সাইকোলজি হওয়াটা ইউজফুল। ফাইনালি মাস্টার্স করছি আমি এখানে। তো কেমন ছিল? ভালো। খুব ভালো না, খুব খারাপও না। অনেক কিছু শিখছি। এআই ইউজ করা নিয়ে বিশেষ করে, টিম ওয়ার্ক। বাট খুব লম্বা কিছু ছিল না। 8 মাস একাডেমিক, 8 মাস তো আমি জবেই ঢুকে গেলাম এর মধ্যে। আমাদের প্রোগ্রামটা খুব ক্যারিয়ার ফোকাস ছিল, ওটা খুব ভালো ছিল। তো মাস্টার্সটা অনেকে আমাকে প্রশ্ন করে, জিনিসটা এটা নিয়ে পরে হয়তো একটা ভিডিও দিব, যে এটা খুব বেশি
ইয়ে না করে চলে আসা উচিত। মানে খুব বেশি রেডি হওয়ার দরকার নাই। ডু ইট, স্টার্ট ইট, করে ফেলেন এবং ইউ ডিসাইড যে কি পেসে আপনি নেটওয়ার্কিং করতেছেন, চাকরি করতেছেন, খুঁজতেছেন, পাইতেছেন এসব জিনিসগুলা। সো মাস্টার্সটা আমার কাজে লাগছে। আমাকে ক্লাইমেটাস করাইছে, সিস্টেমটাকে নিয়ে আমাকে সময়ও দিছে জব খোঁজার। এর ফাঁকে আমার ক্রেডেনশিয়াল হইছে। সো এই জিনিসটা আমার কাজে লাগছে। কানাডা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটও দেয় বাট রেডি হয়ে ইয়ে করে। সো আমি এখানে কয়েকটা জিনিস শেয়ার করলাম আজকে যে আসার প্রশ্ন, আপনি কেন আসবেন, কোন দিক দিয়ে পুশ, কমিটমেন্ট করবেন কিনা, লাইফ গোল স্টেজে কোনটা আছে, পিভট করার জন্য রেডি কিনা আপনি, আপনি প্রিপেয়ার্ড কিনা, আপনি কমিট করতে পারতেছেন কিনা, আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনার কনফিডেন্স লেভেল কি, বাংলাদেশে আপনি কেমন করছেন বা অন্যান্য দেশে আপনি কেমন করছেন। আমি বাইরে জব করছি, আমার অভিজ্ঞতা ভালো ছিল। জব সার্চ করে আপনি পাবেন কিনা, ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকবে, সব কিছুর পরও এটাকে মেনে নিতে হবে, রিফ্রেম করতে পারতে হবে, লাইফ এনজয় করতে হবে, মাস্টার্স ইত্যাদি আপনাকে প্যাথওয়ে দিবে। তো অনেকগুলি বিষয় চিন্তা করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আমি এই সিদ্ধান্ত নিছি এবং সো ফার আই ডোন্ট রিয়েলি রিগ্রেট মাই ডিসিশন। এনজয় করতেছি, আনসার্টেনটি আছে, ম্যানেজ করতে হবে। এই হলো আজকের ভিডিও শেয়ার করার ছিল। পরে আবার দেখা হবে, ভালো থাকবেন, বাই বাই।